আমি কামিনী গো, কামিনী, এসো আমার কাছে এসো। আসবো, অবশ্যই আসবো। কামিনী, নতুন রক্ত, তাজা রক্ত কামিনী, ধরো ওকে। করিমপুর স্টেশনে যখন ট্রেনটা থামলো তখন রাত প্রায় 12টা। দুই বন্ধু সুখেন আর জয়ন্ত ট্রেন থেকে নামতেই ট্রেনটা হুড়মুড় করে হুইসেল দিতে দিতে বেরিয়ে গেল। আর ট্রেনটা চলে যেতেই স্টেশনটা যেন আরও নিঝুম হয়ে গেল। জয়ন্ত সুখেনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে সুখেন, এটা কোথায় নিয়ে এলি রে? এ যতদূর চোখ যায় কেবল অন্ধকার। হ্যাঁ, আদৌ এখানে তোর বাড়ি আছে তো? কি যে বলিস জয়ন্ত, আমার বাড়ি এখানে না হলে কি তোকে নিয়ে আসতাম? বাবা তো বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু সে আর কাকা বাবুর কি দোষ? 9টার ট্রেন যদি 12টায় এসে পৌঁছায় তাহলে কাকা বাবুই বা কি করবে বল? সত্যি ভাই, একে ট্রেন এত লেট, তারপরে আবার শীতের রাত, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে বলে তো মনে হয় না। অগত্যা একটাই যাওয়ার উপায়। সেটা কি? এই যে 11 নম্বর বাস। জয়ন্ত আর সুখেন দুই বন্ধু মিলে গল্প করতে করতে রওনা দিল। শীতের রাতে কুয়াশার চাদরে যেন চারিদিক ঢেকে গিয়েছে। 1 হাত দূরের জিনিস স্পষ্ট করে দেখা যায় না। সুখেন আর জয়ন্ত চারিদিকে তাকিয়ে হাঁটতে থাকলো। দূরে কোনো গাছে তখন যেন একটা রাত জাগা পাখি ডেকে উঠছে। কিছু দূর হাঁটার পর জয়ন্ত বলে উঠল, হ্যাঁ রে সুখেন, এ কি বিপদে ফেললি বলতো আমায়? এই শীতের রাতে দিব্যি মেসে কম্বলের তলায় শুয়ে ঘুমুতুম, কিন্তু তোর সাথে করে নিয়ে এলি। আর এখন হেঁটেই চলেছি দূর। আরে এত অধৈর্য হলে চলে নাকি? আমি কি আর ইচ্ছে করে করেছি নাকি? এই ঠান্ডা যে আর সহ্য করতে পারছি না ভাই। এই জঙ্গলের মধ্যে কোথাও কোনো আশ্রয় পাওয়া যাবে না রে? না রে না, জঙ্গলের মধ্যে সেরকম কোনো জায়গা আমার জানা নেই। তাছাড়া ঠিক তখনই দূর থেকে একটা শব্দ শুনতে পেয়ে সুখেন আর জয়ন্ত চমকে উঠল। ঠিক তখনই কুয়াশার চাদর ছিঁড়ে একটা গরুর গাড়ি যেন উদয় হলো। জয়ন্ত অবাক হয়ে সুখেনের দিকে তাকিয়ে বলল, এই যে গরুর গাড়ি, তাও এই শীতের রাতে, এ তো অভাবনীয় ব্যাপার ভাই। তাই তো দেখছি রে, বাবা হয়তো পাঠিয়েছে, নইলে। ঠিক তখনই গরুর গাড়িটা সুখেন আর জয়ন্তর একদম কাছে এসে পড়ল। গরুর গাড়ির সামনে বসে থাকা ব্যক্তি যেন অন্ধকারের মধ্যে থেকে মাথা তুলে বলল, উঠে আসুন বাবু, তাড়াতাড়ি উঠে আসুন। তোমাকে নিশ্চয়ই আমার বাবা পাঠিয়েছে, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। আর হ্যাঁ, আমাকে তোমার বাবাই পাঠিয়েছে, তাই তো আমি এই রাতে তড়িঘড়ি করে চলে এলাম। যাক বাবা, কাকু প্রাণে বাঁচালো আমাদের, নইলে এই ঠান্ডায় জমে যাচ্ছিলাম। আসুন বাবুরা, উঠে আসুন, এখনো যে অনেক পথ বাকি। সুখেন আর জয়ন্ত বেশ আগ্রহেই গাড়ির ওপরে চেপে বসল। শম্ভু গরুগুলোর গায়ে মারতেই তারা ডাক ছেড়ে চলতে শুরু করল। সুখেন আর জয়ন্ত বেশ আরাম করে বসল। সুখেন বলল, কিন্তু বাবা জানলো কি করে আমাদের ট্রেন কখন পৌঁছবে? তুমি বুঝি আগেও একবার ঘুরে গেছিলে? আগে হ্যাঁ বাবু, আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু ট্রেন আসেনি বলে আবার ফিরে গেছিলাম। রাত বাড়ছে দেখে বাবু বললেন আর একবার গিয়ে দেখতে, যদি আপনি এসে পড়েন। তাছাড়া জায়গাটা তো সুবিধের নয়। কেন সুবিধার নয়? কেন এরকম কেন বলছো? আর কি করে জানবো বাবু, তবে লোকে বলে স্টেশনের দিক থেকে নাকি গ্রাম পর্যন্ত অনেক অনেক সময় খুন খারাপই হয়, তাই আর কি। বাপরে বাপ, বলো কি? একে শীতের রাত, তার উপরে আবার এসব অশরীরী কাহিনী শুনলে তো গা ছমছম করবেই। কিরে জয়ন্ত, কি বুঝছিস? হ্যাঁ, গরুর গাড়ি নিস্তব্ধ রাতে ক্যাচ ক্যাচ শব্দ তুলতে তুলতে এগিয়ে চলল। ক্রমে পাল্লা দিয়ে শীতও বাড়তে থাকল। জয়ন্ত আর সুখেন তখন যেন ঢুল ছিল। ঠিক তখনই শম্ভু কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, বাবু, ও বাবু, বাবু গো, শীত বড্ড বাড়ছে। যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমার চাদরটা বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতাম। বাড়ি? এই অন্ধকার জনমানবহীন স্থানে বাড়ি কোথায়? এই তো এই বাঁক ঘুরেই আমার বাড়ি বাবু।
এই ঠান্ডা যেন আর সহ্য করতে পারছি না। আহা, বুড়ো মানুষ, আমরা গরম জামা গায়ে জড়িয়ে রয়েছি, তবুও ঠান্ডা মানছে না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি গিয়ে নিয়ে এসো, আর দেখো বেশি দেরি করো না যেন। না বাবু, দেরি করব না, কিন্তু আপনারা অধৈর্য হবেন না। আর হলে এই বাঁক ঘুরেই আমার বাড়ি। হ্যাঁ, নির্জন প্রান্তরে গরুর গাড়িতে বসে বসে প্রায় অনেকক্ষণ কেটে গেল, কিন্তু শম্ভু ফিরল না। এদিকে ঠান্ডাও ক্রমশই বেড়ে চলেছে। এইবার কিছুটা বিরক্ত হয়েই জয়ন্ত বলে উঠল, এই কি জ্বালা বলতো সুখেন, এই শম্ভু কখন গেছে আর এখনো আসার নাম নেই। এ কি হলো বলতো? আরে আমিও তো সেটাই ভাবছি, এই নির্জন জায়গায় আর কতক্ষণ অপেক্ষা করব বলতো। এই বললো ওর সামনে বাড়ি চলে আসবে, এদিকে দেখো এখনো আসারই নাম নেই। তাই আরে লোকটা তো বলেই গেল এই দিক গিয়ে বাঁক পেরোলেই তার বাড়ি। তা তুই এখানে বস, আমি বরং গিয়ে দেখে আসি। জয়ন্ত এবারে গাড়ি থেকে নেমে শম্ভুর বলে দেওয়া সেই পথের দিকেই এগোতে শুরু করলো। অন্ধকারের মধ্যে দিয়ে কিছুটা এগোতেই একটা বাঁক দেখতে পেল, আর সেটা ঘুরতেই দেখল কিছুটা দূরেই একটা ছোট্ট বাড়ি, আর তাতে টিম টিম করে আলো জ্বলছে। জয়ন্তর বুঝতে বাকি রইল না এটাই শম্ভুর বাড়ি। সে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতেই দেখল দরজা বন্ধ। জয়ন্ত বেশ উঁচু স্বরে হাঁক দিল, শম্ভু, শম্ভু, আরে গেলে কোথায়? আমরা তোমার জন্য অপেক্ষা করছি তো, দরজা খোলো। আজব তো, গেল কোথায় লোকটা? এদিকে বাড়িতে আলো জ্বলছে, ওই তো একটা জানলা খোলা রয়েছে, দেখি ওটা দিয়ে একবার দেখি। জয়ন্ত জানালার কাছে এগিয়ে গিয়ে সেটা দিয়ে ঘরের মধ্যে উঁকি মারতেই যেন ঘরের ঠিক মধ্যেখানে একটা খাটের ওপর এক অপূর্ব সুন্দরী নারী বসে রয়েছে। তার পোশাক এলোমেলো, চোখের চাহনি যেন নিশাতুর। সেই চাহনিতে যেন এক অমোঘ আকর্ষণ রয়েছে, আর সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে জয়ন্তের দিকে। ঠোঁটের কোণে তার রহস্যময় হাসি। জয়ন্ত অপলক চোখে তাকিয়ে রইল। এত সুন্দরী স্ত্রীলোক সে জীবনে কখনো দেখেনি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কাছে আসবে না? কি গো, আসবে না কাছে? তুমি তুমি কে? তুমি? আমি কামিনী গো, কামিনী। এসো আমার কাছে, এসো। আসবো, অবশ্যই আসবো। এসো আমার কাছে, এসো, খুব কাছে এসো। জয়ন্ত যেন যন্ত্রচালিত মানবের মতো দরজার কাছে গেল, আর তারপরেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। অন্যদিকে সেই স্ত্রীলোক তখনও জয়ন্তের দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডেকে চলেছে। সে দুই হাত দিয়ে আহ্বান করছে জয়ন্তকে। জয়ন্তের স্বর ও রিপু তখন যেন জেগে উঠেছে। জয়ন্ত এক পা করে এগিয়ে গেল কামিনীর দিকে। কামিনী নিবিড় আলিঙ্গনে তাকে আবদ্ধ করে নিতেই জয়ন্তের আর কিচ্ছু মনে রইল না। এ তো মহা মুশকিলে পড়া গেল। শম্ভু গেল আর এলো না, তার খোঁজে জয়ন্ত গেল, তারও এখনো কোনো দেখা নেই। এরা গেলটা কোথায়? এ কি, এখানে তো কাউকে দেখছি না, না শম্ভু না জয়ন্ত। এদিকে ঘরে তো আলো জ্বলছে, তবে ওরা গেলটা কোথায়? আর আরে, এটা আবার কিসের শব্দ? ভারী অদ্ভুত তো। চারিদিকের পরিবেশ আর এই বাড়িটা সবই কেমন যেন রহস্যময়। ওই তো একটা জানলা খোলা রয়েছে, একবার দেখি তো। সুখেন জানালার দিকে এগিয়ে গিয়ে সেটা দিয়ে উঁকি মারতেই সে যেন চমকে উঠল। ভয়ে আতঙ্কে তার সারা শরীর ঠান্ডা বরফ হয়ে গেল। সুখেন বিস্ফারিত চোখে দেখল ঘরের মধ্যে জয়ন্ত মাটিতে পড়ে রয়েছে, আর তার উপরে তার গলার কাছে কামড়ে ধরেছে একটা নারী। তার চোখে রক্তের লোলুপ দৃষ্টি। সুখেন আর সহ্য করতে পারল না। সে ছুটে গিয়ে দরজা খুলে চিৎকার করে উঠল, জয়ন্ত, জয়ন্ত, কি করছিস তুই এখানে? পালা, পালা জয়ন্ত, পালা! শিকার, নতুন শিকার,
নতুন রক্ত। এসো এসো বলছি। না 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 না, এ কি ভয়ঙ্কর দৃশ্য, এ কি ভয়ঙ্কর দৃশ্য। কামিনী, নতুন রক্ত, তাজা রক্ত। কামিনী, ধরো ওকে। না 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 না, বাঁচাও বাঁচাও। এখানে যে আসে কামিনীর কামের ফাঁদ থেকে সে আর ফিরে যেতে পারে না। সুখেন ছুটে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই কামিনী আর শম্ভু ছুটে গিয়ে সুখেনকে ধরে ফেলল। তারপরে কামিনী সুখেনের গলা কামড়ে ধরল, আর শম্ভু তার পা। এতক্ষণে জয়ন্তের হুঁশ ফিরল যেন। সে তাকিয়ে সেই দৃশ্য দেখে শিউরে উঠল। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, সুখেন! তাজা রক্ত, তাজা রক্ত। জয়ন্ত আর সহ্য করতে পারল না। তার পায়ে গলায় তীব্র ব্যথা অনুভব হচ্ছে। সে কোনো ক্রমে নিজের সমস্ত শক্তি একত্রিত করে উঠে এই সুযোগে পালাতে শুরু করলো। এই দেখে কামিনী আর শম্ভু চিৎকার করতেই যাবে, কিন্তু তার আগেই জয়ন্ত পড়ি মরি করে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে সে সেই বাড়ি ছেড়ে যেদিকে দৃষ্টি গেল ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে যখন তার চোখের সামনে প্রায় অন্ধকার নেমে এসেছে, তার একটুক্ষণ পরেই সে জ্ঞান হারিয়ে ফেলল। এই চোখ খুলেছে, তার মানে এ বেঁচে রয়েছে। আহা গো, কি অবস্থা হয়েছে ছেলেটার। আমি কোথায়, আমি কোথায়? তুমি কে, আর এখানে কিভাবে এলে? কি ব্যথা! আমি জয়ন্ত। এখানে আমি আমার বন্ধুর সাথে এসেছিলাম, আর তারপরে কামিনী বলে একজন। কি বলো কি তুমি? হ্যাঁ, তুমি যে প্রাণে বেঁচে আছো তার জন্য ভগবানকে ধন্যবাদ জানা। নইলে তুমি যাদের পাল্লায় পড়েছিলে তার হাত থেকে বেঁচে ফেরা যায় না। তার মানে? আর আমার বন্ধু সুখেন, তাকে বাঁচাতে হবে, নইলে ওকে যে। তোমার বন্ধু যে আর বেঁচে নেই ভাই। ওই যে কামিনীর নাগালে যে আসে সে আর প্রাণে বাঁচে না। ওই শম্ভু আর কামিনী যে মানুষ নয়, ওরা সাক্ষাৎ পিশাচ, নরখাদক। কি বলছো কি তোমরা? এসব কি করে সম্ভব? এর পিছনে অনেক বড় কাহিনী রয়েছে ভাই, বেশ অনেক কাল আগের কথা। শম্ভু বলে এক গারোয়ান ছিল। সে আর তার সুন্দরী যুবতী স্ত্রী গ্রামের এক প্রান্তে বাস করত। শহর থেকে যত লোক গ্রামে আসতো, শম্ভু তাদেরকে স্টেশন থেকে বাড়ি পৌঁছে দিত। হঠাৎই বেশ কিছুদিন ধরে যাত্রীরা উধাও হতে শুরু করলো। প্রথমে কেউ কিছু ঠাহর করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে যখন এই সংখ্যা বাড়তে লাগলো তখন সকলে সন্দেহ হলো। একদিন গ্রামের মোড়লের ছেলে শহর থেকে ফিরছিল। যথারীতি শম্ভু তাকে গাড়ি করে নিয়ে চম্পট দিয়ে দিয়েছিল, কিন্তু সে জানতো না মোড়ল মশাই তাকে অনুসরণ করছেন। আর তারপরেই এসো আমার কাছে, এসো এসো না। প্রাণের জ্বালা, শরীরের জ্বালা সব মিটিয়ে দেব। এসো। খবরদার খোকা, এক পাও এগোবি না। শয়তানি, পিশাচিনী। অনেক দিন ধরেই আমার সন্দেহ ছিল, তাই তককে ছিলাম, আর আজকে হাতে নাতে ধরেছি। আসতে দাও, ওকে আসতে দাও, নইলে আমি সকলকে শেষ করে দেব। শেষ তো আজকে তোদের হবে রাক্ষসী। এতদিন ধরে তোদের অনেক অনাচার সয়েছি। গ্রামের নিষ্পাপ লোকেদের এনে সম্মোহন করে অনেক শয়তানি করেছিস, আর নয়। ছেড়ে দাও ছেলেকে মোড়ল, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তবে রে, আমাকেই হুমকি দেওয়া? এই, কে আছিস রে? দরজাটা বাইরে থেকে বন্ধ করে ওই নরখাদক দুটাকে জ্বালিয়ে দে। ঠিক আছে মোড়ল মশাই। ছেড়ে দে, আমারে ছেড়ে দে। সেদিনই মোড়ল মশাইয়ের আদেশে ওই শম্ভু আর তার পিশাচ সিদ্ধ স্ত্রীকে নিজের বাড়িতে পুড়িয়ে মারা হয়েছিল।
তারপর থেকে ওদের উপদ্রব একরকম প্রায় কমেই গিয়েছিল, কিন্তু বছর দুয়েক ধরে আবার মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা শোনা যাচ্ছে। তোমরাও তাদের শিকারী হয়েছিলে। তুমি অনেক ভাগ্যবান, তাই বেঁচে ফিরেছো, নইলে ওদের নাগাল থেকে কেউ কখন বাঁচে না। কিন্তু এইভাবে কি করে চলতে পারে? এর কি কোনো সমাধান নেই? চেষ্টা আমরা অনেক করেছি, কিন্তু কিছুতেই এই বিষয়টা সম্পূর্ণ সমাধান হয়নি। কি জানি কবে এর শেষ হবে।